প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আশ্বাস আর অন্যদিকে পণ্য প্রবেশে বাধা, এই দ্বৈত নীতি অনুসরণ করছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকে তত সহজে কোনো পণ্যই রফতানির কোনো সুযোগ নেই ইন্ডিয়াতে। বাংলাদেশের রপ্তানি বাড়বে না কমবে তার সবই নির্ভর করছে ইন্ডিয়ার উপর। শুধু বর্ষার মৌসুমে তিস্তার পানি বাংলাদেশকে দেয়া যেতে পারে। রেহমান সোবহানের অসম্পূর্ণ তথ্য লক্ষ্য করুন। রেহমান সোবহান ট্রানজিট ফ্যাসিলিটি, তিস্তার পানি শেয়ার, ফারাক্কার প্রতিশ্রুতি পানি, টিপাই মুখে বাঁধের বিপদ সম্ভাবনা এসব কিছুই বলেননি। তিনি ইন্ডিয়াতে বিনা শুল্কে বাংলাদেশের রপ্তানির সুযোগ দেওয়ার কথা বলেছেন, তবে বাংলাদেশের কোনো রপ্তানি সেটা তিনি বলেননি। এ বিষয়ে সাপ্তাহিক বুধবার 14/9/11 এম মুসার রিপোর্টের প্রথম অংশ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এসে 46 ধরনের পণ্যকে বিনা শুল্কে ভারতে প্রবেশাধিকারের একটি সম্মতিপত্র স্বাক্ষর করেছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেয়া হলেও রপ্তানিকারক সংগঠনের তরফ থেকে অভিযোগ পাওয়া গেছে, নির্ধারিত শুল্ক ছাড়াও ইন্ডিয়াতে বাংলাদেশি পণ্য যে দেশের বাজারে প্রবেশ ঠেকাতে বিভিন্ন ধরনের অনির্ধারিত শুল্ক আরোপ করে থাকে। ইন্ডিয়াতে সাধারণত বেসিক ডিউটি বা নির্ধারিত শুল্ক 9 থেকে 15%, তবে এর সঙ্গে যোগাযোগ করা হয় 5 থেকে 7 ভাগ সম্পূরক শুল্ক, 15 থেকে 20 ভাগ কাউন্টার ভেলিং ডিউটি, 9 থেকে 15 ভাগ স্পেশাল কাউন্টার ভেলিং ডিউটি, 1% এডুকেশন ডিউটি এবং 1% অবকাঠামো শুল্ক। সাধারণত তৈরি পোশাক, পাটজাত পণ্য, জামদানি পণ্য, ইলিশ, সুপারি, নিটওয়ার সহ বাংলাদেশে প্রচলিত পণ্যের উপর এসব শুল্ক আরোপ করে ইন্ডিয়া। পোশাক মালিকদের সংগঠন BGME সূত্রে জানা গেছে, ইন্ডিয়া সরকার শতভাগ কটন গার্মেন্টস পণ্যের ওপর কাউন্টার ভেলিং ডিউটি বাড়িয়েছে। আগে এ শুল্ক 8.46% আদায় হতো। এখন কৃত্রিম সুতার তৈরি পোশাকের ক্ষেত্রে আগে 11.8% শুল্ক নেওয়া হতো, এখন তা বাড়িয়ে আদায় করা হচ্ছে 19.5%। জানা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে অশুল্ক বাধা তেমন নেই, তবে ইন্ডিয়াতে রফতানির বেলায় রয়েছে হাজারো বাধা। এমনকি ব্যবসায়ীরা ইন্ডিয়াতে ভিসা পেতেও অনেক সময় সমস্যায় পড়ছেন। অভিযোগ রয়েছে, একদিকে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আশ্বাস আর অন্যদিকে পণ্য প্রবেশে বাধা, এই দ্বৈত নীতি অনুসরণ করছে ইন্ডিয়া। বাংলাদেশে ভারতের পণ্য রফতানিতে বিভিন্ন সুবিধা বিদ্যমান থাকায় প্রায় সব ক্ষেত্রেই ইন্ডিয়ান পণ্যের আধিপত্য বিরাজ করছে। ডাল, চাল, চিনি, পেঁয়াজ, কৃষি বীজ, আদা, রসুন, শিল্পের কাঁচামাল থেকে শুরু করে সব পণ্যই আসছে ইন্ডিয়া থেকে। উপায়ও তেমন নেই, তবে যত সহজে এসব পণ্য আমদানি হয়ে থাকে বাংলাদেশ থেকে তত সহজে কোনো পণ্যই রফতানির কোনো সুযোগ নেই ইন্ডিয়াতে। এক্ষেত্রে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটাও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। ইন্ডিয়া 2086টি পণ্য রফতানি করে বাংলাদেশে। সার্ক সদস্য দেশের মধ্যে বাংলাদেশের পণ্য রফতানি এবং আমদানি তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, ইন্ডিয়া বাংলাদেশে প্রায় 2086টি পণ্য রপ্তানি করতে পারলেও বাংলাদেশ কেবল 168 ধরনের পণ্য রপ্তানি করতে পারে ইন্ডিয়াতে। সাফটার অধীনে ভারত শিল্প সংরক্ষণের অজুহাত তুলে বাংলাদেশে প্রায় 750 পণ্য সে দেশে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। পরে এ তালিকা নামিয়ে 450 করার ঘোষণা দেয় ইন্ডিয়া। কিন্তু যেসব পণ্য প্রবেশে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে সেগুলোর 98%ই উৎপাদন করে না বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেছেন, ইন্ডিয়া যে 46 ধরনের পণ্যকে শুল্ক মুক্ত প্রবেশের সম্মতি দিয়েছে এর কার্যকারিতা নির্ভর করছে অশুল্ক বাধা দূরীকরণের উপর। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। বাংলাদেশের রপ্তানি বাড়বে না কমবে তার সবই নির্ভর করছে ইন্ডিয়ার উপর। যত দ্রুত ইন্ডিয়া তার প্রদত্ত প্রতিশ্রুতি পালন করবে ততই বাংলাদেশের ব্যবসায়ীদের কাজে আসবে। সে সদিচ্ছা দেখিয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় পরিচালক ডক্টর জায়েদ বখত বলেন,
ইন্ডিয়াতে রফতানির তালিকায় পণ্য বাড়লে তা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক হবে, কিন্তু ইন্ডিয়ার আমলাতন্ত্র আমদানির ব্যাপারে খুবই রক্ষণশীল। ইন্ডিয়ান ক্যাপিটালিজমের গুণগ্রাহী। ইন্ডিয়ার সাম্প্রতিক ডিগবাজির পর রেহমান সোবহান বাধ্য হয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্য মাত্র 120টি শব্দে সীমিত রাখতে। তবে তাকে অনুরোধ করব ইন্ডিয়াতে রফতানিকামী অন্তত 4টি প্রতিষ্ঠান রহিম আফরোজ, অটোবি, কেয়া ও শরীফ মেলামাইনের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন বাস্তবতাটা কি। রাশিয়ান সোশ্যালিজমের সাবেক ভক্ত এবং বর্তমান ইন্ডিয়ান ক্যাপিটালিজমের গুণগ্রাহী রেহমান সোবহান তার ওই ভাষণে বলেছেন, ইন্ডিয়া এখন একটি গ্লোবাল ইকোনমিক পাওয়ার রূপে আবির্ভূত হয়েছে। আমদানিকারকদের কাছে ইন্ডিয়া বাজারের দাম এখন প্রায় $350 মিলিয়ন। ধারণা করা হচ্ছে আগামী 20 বছরে চায়না ও আমেরিকার পরই বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোনমি হবে ইন্ডিয়া। অর্থনৈতিকভাবে প্রধান শক্তিশালী দেশগুলো ইন্ডিয়ার পেছনে ছুটছে। আগামী 50 বছরের মধ্যে গ্লোবাল ইকোনমিতে ইন্ডিয়া হবে একটি প্রধান খেলোয়াড়। তবে পূর্ব এশিয়ান প্রতিবেশীরা ইন্ডিয়ান মেজর পার্টনার হতে ইচ্ছুক। তার এইসব উক্তি সঠিক, কিন্তু এটাও সঠিক যে ইন্ডিয়া মানে এখানে বোঝাতে হবে ইন্ডিয়া সুপ্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ীরা। তাদের বিশাল ক্যাপিটাল হবে বাংলাদেশের ক্যাপিটালিজমের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বাংলাদেশ নামে এই ভূখণ্ডে 1947-এ স্থানীয় অধিবাসীদের মালিকানাধীন মাত্র 10-12টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ছিল। হরদেও গ্লাস ওয়ার্কস, কেরু ডিস্টিলারি, সাধনা ঔষধালয়, শক্তি ঔষধালয়, ঢাকেশ্বরী কটন মিলস, মোহনী কটন মিলস, লক্ষ্মী নারায়ণ কটন মিলস ইত্যাদি। বাংলাদেশের প্রধান কৃষি বীজ সম্পদ পাট হওয়া সত্ত্বেও একটিও জুট মিল এই ভূখণ্ডে ছিল না। বাংলাদেশে প্রথম জুট মিল হয় 1948-এ, নাম দৌলতপুর জুট মিলস। এখন বাংলাদেশে যে গার্মেন্টস ও তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প, অ্যাগ্রোফুড শিল্প, সিরামিক্স, টাইলস শিল্প, শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং প্রভৃতি শিল্পে অভ্যস্ত হচ্ছে, তাদের ভবিষ্যৎই বা কি? এসব শিল্প ব্যবসার টপ ম্যানেজমেন্টে ভবিষ্যতে কোন দেশের মানুষ থাকবে আর কোন দেশের মানুষ লোয়ার লেভেলে থাকবে? পশ্চিমবঙ্গের মার্জিনালাইজড বাঙালিদের দিকে তাকালে দেখলেই উত্তরটা পেয়ে যাবেন। ইন্ডিয়ান গার্মেন্টস শিল্পপতিরা আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে তীব্র বিরোধিতা জানিয়েছেন ইন্ডিয়ান সরকারের কাছে। রেহমান সোবহান বলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তার পানি বন্টন নিয়ে যে বিশেষজ্ঞ নিয়োগ করেছেন, তিনি বলেছেন শুধু বর্ষার মৌসুমে তিস্তার পানি বাংলাদেশকে দেয়া যেতে পারে। রেহমান সোবহান ও তার পৃষ্ঠপোষক সিপিডি, প্রথম আলো, স্টার, আইন সালিশ কেন্দ্র এই চক্র যাই বলুন না কেন পরিবর্তিত ও বিপন্ন করা হয়েছে এবং ইন্ডিয়া যে চট্টগ্রাম ও মংলা বন্দর সহ আরও ট্রানজিট ফ্যাসিলিটি চেয়েছে, সেই দিকে শেখ হাসিনার কৃতজ্ঞ সরকার এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম কি পারবে এই নাগপাশ থেকে দেশকে মুক্ত করতে? যে অশুভ চক্রটি দিনের পর দিন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, তাকে সমুচিত শিক্ষা দিতে পারবে কি নতুন প্রজন্ম? হঠাৎ প্লাবন আশঙ্কা। 2. ইন্ডিয়ান সরকার একক সিদ্ধান্তে টিপাই মুখ বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে। যেহেতু এই বাঁধটি উঁচু ভূমিতে অবস্থিত হবে, সেহেতু ইন্ডিয়ার পূর্বাঞ্চলের কোনো আঞ্চলিক সহিংসতা অথবা কোনো বড় ভূমিকম্প হলে সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল হঠাৎ প্লাবিত হয়ে যেতে পারে। ইন্ডিয়ান সরকারের এই সিদ্ধান্ত জানাজানির পর আওয়ামী সরকারের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়া বান্ধব 2 উপদেষ্টা ডক্টর গওহর রিজভী ও ডক্টর মশিউর রহমান ছুটে যান দিল্লিতে। তারা হয়তো চেষ্টা করেছিলেন ইন্ডিয়াকে নিরস্ত্র করতে, কিন্তু কোনো লাভ হয়নি। 3. বাংলাদেশ হাইকোর্টের অনুকূল রায়ে বছরের শেষ সপ্তাহে ঢাকায় ইন্ডিয়ান মুভি জোর রিলিজ হয়েছে। কিছু দৈনিক পত্রিকাতে রিপোর্ট করেছে ওই মুভি দেখতে বেশি দর্শক আসেনি। অনেকের ধারণা ইন্ডিয়ান মুভি ব্যবসায়ীরা একটা কৌশল করছেন। তারা ইচ্ছা করেই এখানে প্রথমে একটা দুর্বল মুভি রিলিজ করেছেন। এই ধরনের মুভি শোয়ে এলে পরে শোলে, দেবদাস, ডন, 3 ইডিয়টস জাতীয় মুভি বাংলাদেশে দেখানো হবে। 4. 2011-তে বাংলাদেশের অগ্রণী প্রাইভেট এয়ারলাইন্স জিএমজি চলে গিয়েছে ইন্ডিয়ান মালিকানায়। জিএমজির উঁচু পদে শুধু ইন্ডিয়ানরাই এখন বিচরণ করছে। জিএমজির সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আমার দেশ
27/12/2011 এ কাদের গনি চৌধুরী রিপোর্টের কিছু অংশ। বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স ইনশাআল্লাহ ও ভ্রমণের দোয়া নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, ইনশাআল্লাহ বলাই সিনিয়র এক এয়ার হোস্টেসের চাকরি যায় অবস্থা। ওই এয়ার হোস্টেসকে এর জন্য শোকজ করা হয়েছে। লিখিতভাবে ক্ষমা চেয়ে তিনি চাকরিচ্যুতি থেকে আপাতত রক্ষা পেয়েছেন। অন্যদেরও চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন জিএমজির ইন্ডিয়ান কর্মকর্তা এডওয়ার্ড একলেটস। এদিকে ইনশাআল্লাহ ও ভ্রমণের দোয়া নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশি যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জিএমজি এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জিএমজি সব ফ্লাইটে ইনশাআল্লাহ এবং ভ্রমণের দোয়া বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা ইন্নি রব্বি লা গফুরুর রহিম পাঠ নিষিদ্ধ করা হয়। এর আগে অন্যান্য এয়ারলাইন্সের মতো জিএমজি ফ্লাইটের যাত্রা শুরু এবং ল্যান্ডিং করার আগে ভ্রমণের দোয়া ও ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করছি এসব ঘোষণা থাকত। কিন্তু একচেটিয়া ইন্ডিয়ান কর্মকর্তা নিয়োগের পর আল্লাহর নামে যাত্রা শুরু করার ঘোষণা নিষিদ্ধ করার মতো ধৃষ্টতা দেখালো জিএমজি। ফলে শুধু যাত্রী নয়, তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জিএমজির বাংলাদেশি অফিসারদের মধ্যেও। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, গত 17 নভেম্বর দুবাই থেকে জিএমজির একটি ফ্লাইট ঢাকায় আসছিল। ওই ফ্লাইটের ঘোষণার দায়িত্বে ছিলেন পারসার সাবেরা ফেরদৌসি। বরাবরের মতো তিনি ওই দিনও ঘোষণা করেন, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ওই ফ্লাইটে ছিলেন জিএমজির সিনিয়র জেনারেল ম্যানেজার ইন্ডিয়ান নাগরিক এডওয়ার্ড একলেস্টন। এ ঘোষণা শোনার পর প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। ঢাকায় ফিরে 1 ডিসেম্বর তিনি শোকজ করেন পারসার সাবেরা ফেরদৌসিকে। শোকজ লেটারে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মারুফা মাহবুব, আপনাকে আপডেট ঘোষণা ব্রিফ করার পরও আপনি আগের ঘোষণা পাঠ করেছেন। এতে আপনার উদাসীনতার প্রমাণ মেলে, যা শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ। অবশ্য চিঠিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অতীতের ভালো পারফরমেন্সের জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়। 18 ডিসেম্বর শোকজের জবাব দেন সাবেরা ফেরদৌসি। জবাবে তিনি তার ঘোষণা আগের মতো ইনশাআল্লাহ বলাই আন্তরিকভাবে ক্ষমা চান। তিনি এ ধরনের ভুল আর করবেন না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন। বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স লিমিটেড শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে আছে ইন্ডিয়ানরা। ফলে বাংলাদেশি দক্ষ কর্মকর্তারা বেকার ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। জিএমজির একটি সূত্র জানায়, শীর্ষ 16 পদের মধ্যে 9টি পদই ইন্ডিয়ানদের দখলে। বাকি দুটিতে আমেরিকান, একটিতে ব্রিটিশ, একটিতে শ্রীলঙ্কান, একটিতে ফিলিপিনো এবং দুটিতে বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। এসব বিদেশি কর্মকর্তার পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে জিএমজি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে, আর এভাবেই দেশের অর্থ চলে যাচ্ছে বিদেশে। 5. একই ধরনের ঘটনা ঘটেছে গার্মেন্টস সেক্টরে। সেখানে অন্তত পক্ষে 35টি বড় শিল্প ইন্ডিয়ান মালিকানায় চলছে। 6. টেলিকম সেক্টরে ইন্ডিয়ান কোম্পানি এয়ারটেল জোরে সোরে তাদের প্রথম বছর পূর্তি উদযাপন করেছে। 7. স্কুলের পাঠ্য বই ছাপানো হচ্ছে ইন্ডিয়াতে। 8. প্রতি মাসে প্রায় 3.25 লাখ টাকা ক্ষতি দিয়েও বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেস চালু রাখতে হয়েছে। 234 আসনের প্রতি ট্রিপে গড়ে মাত্র 60 যাত্রী এই ট্রেনে চলাচল করছে। 9. সীমান্ত এলাকায় ইন্ডিয়ান বাহিনী বিএসএফ এর গুলি চালনা বজায় রেখেছে। নৃশংসভাবে নিহত কিশোরী ফেলানির গুলিবদ্ধ দেহ ঝুলছে ইন্ডিয়ানদের কাটা তারের দেয়ালে। আর গুলি চালানো হবে না এমন প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও বছরের শেষ মাসে 4 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। 10. ইন্ডিয়ান গায়ক গায়িকাদের নিয়মিত আগমন এবং অস্পষ্টভাবে ডলার রুপি নিয়ে প্রত্যাবর্তন অব্যাহত থেকেছে। 11. বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবর্তে ইন্ডিয়ান নোবেল বিজয়ী ডক্টর অমর্ত্য সেন পেয়েছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং প্রাইভেট টিভি চ্যানেলের পৃষ্ঠপোষকতা। হৃদয়ে বাংলাদেশ থাকলেও টিভির মেগা অনুষ্ঠানে ছিলেন ইন্ডিয়ান নোবেল বিজয়ী। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।